ডায়রিয়া অ্যান্ড ইলেকট্রোলাইটস এটা যদি তুমি মনোযোগ দিয়ে শুনো তাহলে তুমি বেশ কিছু ইনফরমেশন এখান থেকে পাবা, যেটা তোমার পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাতে যথেষ্ট লাভ হবে এবং তোমার দৈনন্দিন জীবনেও যথেষ্ট সুবিধা হবে। তো যা হোক, ডায়রিয়া কি? ডায়রিয়া হচ্ছে 3 বার অথবা 3 বারের বেশি পাতলা পায়খানা একদিনে। ডিসেন্ট্রি কি? ডিসেন্ট্রি হচ্ছে ব্লাড স্টুল। কলেরা কি? কলেরা হচ্ছে রাইস ওয়াটার স্টুল। আসলে ডায়রিয়া কিন্তু কোনো ডিজিজ না, তাইলে এটা কি? এটা হচ্ছে অনেকগুলো ডিজিজকে একসঙ্গে ডায়রিয়া বলে। সেটা কি? যেই সমস্ত ডিজিজে 3 বার অথবা 3 বারের বেশি পাতলা পায়খানা হয় সেই সমস্ত ডিজিজগুলোকে একসঙ্গে ডায়রিয়াল ডিজিজ বলে। তাহলে কলেরা কি? কলেরা হচ্ছে ওয়ান টাইপ অফ ডায়রিয়াল ডিজিজ, যেখানে 3 বার অথবা 3 বারের বেশি রাইস ওয়াটার স্টুল পাস হয়। এমিবিক ডিসেন্ট্রি কি? এমিবিক ডিসেন্ট্রি কিন্তু ওয়ান টাইপ অফ ডায়রিয়াল ডিজিজ, যেখানে 3 বার অথবা 3 বারের বেশি মিউকাস স্টুল পাস হয়। বেসিলারি ডিসেন্ট্রি কি? বেসিলারি ডিসেন্ট্রি ওয়ান টাইপ অফ ডায়রিয়াল ডিজিজ, যেখানে 3 বার অথবা 3 বারের বেশি ব্লাড স্টুল পাস হয়। সুতরাং ডায়রিয়া or ডায়রিয়াল ডিজিজ হচ্ছে লুজ স্টুল 3 or more times a day। এছাড়া আরেকটা সুন্দর ডেফিনেশন আছে, সেটা হচ্ছে সিঙ্গেল লার্জ লুজ মোশন ইজ কল্ড ডায়রিয়া। মানে একবার বেশি পরিমাণে পাতলা পায়খানা হওয়াকেও কিন্তু ডায়রিয়া বলে। এটা বেশি এই কারণেই দরকার, আমাদের ঘরে যারা বয়োজ্যেষ্ঠ আছে আমরা জানি ওনাদের কিন্তু এক্সট্রা সেলুলার বডি ফ্লুইড কম। ওনারাও যদি একবার বেশি পরিমাণে পাতলা পায়খানা করে তাহলে প্রচুর পরিমাণে বডি ফ্লুইড লস হবে এবং প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট বিশেষ করে পটাশিয়াম লস হবে। এক পাতলা পায়খানাতে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। সেই জন্য বয়োজ্যেষ্ঠরা যারা পাতলা পায়খানা করবে তাদেরকে খেয়াল রাখতে হবে যে কয়বার পাতলা পায়খানা করছে, এর থেকেও দামি হচ্ছে উনি কতটুকু পরিমাণে পাতলা পায়খানা করছে। তো যা হোক, এখানে আমরা এই ডায়রিয়ার আন্ডারে কিন্তু এন্টারোকলাইটিস মানে ইন্টেস্টাইন এবং কোলন ইনফ্লামেশন, যার কারণে ডায়রিয়া হয়। এর আন্ডারে কিন্তু কলেরা, ডিসেন্ট্রি, ইকোলাই, সালমোনেলাতে ডায়রিয়া হয়, রোটাভাইরাসে ডায়রিয়া হয়, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এগুলোতেও ডায়রিয়া হয়। তো ডায়রিয়াতে ইলেকট্রোলাইট এবং অ্যাসিড বেস কি ডিসঅর্ডার হয়, খুব ভেরি ইম্পর্টেন্ট। হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। বিশেষ করে পটাশিয়াম কিন্তু ওইটার লেভেলটা অনেক একেবারে কম, সোডিয়ামের লেভেল অনেক বেশি। সেই জন্য পটাশিয়াম লেভেল যেহেতু অনেক কম, সেই জন্য পটাশিয়াম একটু কম বেশি হলে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পাতলা পায়খানাতে কিন্তু সবচেয়ে বেশি পটাশিয়াম লস হয়, সেই জন্য আমাদেরকে খুবই সজাগ থাকতে হবে। তো সেই জন্য পাতলা পায়খানা হলে আমাদেরকে ওআরএস দিতে হবে। ওআরএসে পানি মেশানোর সময় কোনো অবস্থাতে যাতে কম বেশি না হয়। অনেকে কিন্তু পানি একটু কম দেয়, ওআরএসের পরিমাণ বেশি দেয়। অ্যাজ এ রেজাল্ট বাচ্চা এই ওআরএস খাওয়ার পর হাইপারনেট্রিমিয়া হবে, মুখ ফুলে যাবে, পা ফুলে যাবে, রেস্টলেস হবে, ইরিটেবিলিটি হবে। সুতরাং এইখানে পানি দেওয়ার ব্যাপারে একেবারে সাবধান, কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। এছাড়া আমরা জানি পাতলা পায়খানা হলে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কিন্তু বমিটিং হয়, আর বমি হলে হসপিটালে ভর্তি হইতে হবে, হসপিটালে ভর্তি হয়ে আইবি ফ্লুইড দিতে হবে। আমাদের টাকা নষ্ট, সময় নষ্ট। সেই জন্য পাতলা পায়খানা হইলেই দ্রুত গতিতে আমাকে ওর স্যালাইন খাইয়ে নিতে হবে, যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আমার যাতে বমি শুরু না হয়। তো যা হোক, এখন আসো, একটা ছোটো বাচ্চা যখন পাতলা পায়খানা হয় তখন কিন্তু পাতলা পায়খানা করতে করতে পেটটা পুরোপুরি খালি হয়ে যায়, স্কাপয়েড শেপ হয়, পেটের সঙ্গে পিঠ মনে হয় লেগে গেছে। তো যা হোক, এখন ওর পটাশিয়াম চলে যায়, গিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, পটাশিয়াম প্রচুর চলে যায়। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তোমার ইন্টেস্টাইনে পেরিস্টালসিস ঠিক মতো হয় না, প্যারালাইটিক আইলিয়াস। প্যারালাইটিক মানে প্যারালাইসিস, আইলিয়াস মানে আইলিয়াম না। প্যারালাইটিক আইলিয়াস মানে প্যারালাইসিস অফ ইন্টেস্টাইন, আইলিয়াস মানে ইন্টেস্টাইন, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। তো প্যারালাইটিক আইলিয়াস ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হওয়ার কারণে সিক্রেশনটা হচ্ছে, কিন্তু ওই সিক্রেশনগুলো ইন্টেস্টাইনের লুমেনে যে সিক্রেশন হচ্ছে সেই সিক্রেশনগুলো অ্যাবজর্পশন হইতে পারতেছে না, পেরিস্টালসিস হইতে পারতেছে না। সেজন্য এগুলো, এই সিক্রেশনগুলো জমে 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 পেটটা অনেক বড় হয়ে যাবে, একেবারে পেট ফুলে যাবে। তখন হসপিটালে আনার পরে ডাক্তার মনে করবে ওইখানে স্টুল পাস হচ্ছে না, রুগীরও বলবে কয়েকদিন থেকে স্টুল পাস করতেছে না। তখন এনেমা দিবে, সাপোজিটরিজ দিবে। এই এনেমা দিলে কিন্তু একবার ঢুকলে আর কিন্তু বের হবে না, একটা রুগী এক এনেমাতে কিন্তু মারা যেতে পারে। সেই জন্য আমাদের কিন্তু যদি রুগী ছোটো বাচ্চা যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে হসপিটালে ভর্তি হয়, তাহলে আমি ওকে পাতলা পায়খানা হয়েছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে, আমাকে ইলেকট্রোলাইটটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে। এবং আমি যদি পাতলা পায়খানার হিস্ট্রি পাই তাহলে অবশ্যই আমাকে পটাশিয়ামের কথা চিন্তা করে কলেরা স্যালাইন দিতে হবে। আর কলেরা স্যালাইন যখন ব্লাড নর্মাল লেভেলে আসবে তখন আবার পেরিস্টালসিস শুরু হবে, তখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এ হচ্ছে, এখন এটা ছাড়া
আমরা যদি পাতলা পায়খানাতে ঠিকমতো ফ্লুইড না দেই তাহলে কিন্তু জিএফআর কমে যাবে। জিএফআর কমে গেলে কিডনিতে নেফ্রন কিন্তু নষ্ট হয়ে যাবে। নেফ্রন কিন্তু একবার নষ্ট হলে এটা রিজেনারেট করে না। সুতরাং একবার পাতলা পায়খানাতে যদি অনেকগুলো নেফ্রন নষ্ট হয় তাহলে কিন্তু কিডনির জন্য অবস্থা খুবই খারাপ। আমরা এটা কেন বুঝতে পারি না? কারণ 60 থেকে 70% নেফ্রন নষ্ট না হলে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে না। সুতরাং পাতলা পায়খানা জনিত কারণে কিন্তু অনেক নেফ্রন নষ্ট হয়ে যাওয়ার পরে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে না বিদায় আমরা এটা বুঝতে পারি না। সুতরাং বডি ফ্লুইড রিপ্লেসমেন্টের ব্যাপারে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। যা হোক, এখন আসো বমি, মানে গ্যাস্ট্রোএন্টারাইটিস, স্টোমাক এবং ইন্টেস্টাইনে ইনফ্লামেশন, যেমন গ্যাস্ট্রাইটিস, ফুড পয়জনিং, ফুড খাওয়ার পরও কিন্তু ইনফ্লামেশন হতে পারে। ফুড পয়জনিং, বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারাইটিস মেইনলি ফুড পয়জনিং। তাহলে ফুড পয়জনিংয়ে কিন্তু বমি হওয়া শুরু হবে। আমরা জানি বমি হলে কিন্তু সোডিয়াম চলে যায়, হাইপোনেট্রিমিয়া হয়, এবং বমির সঙ্গে কিন্তু অ্যাসিড চলে যায়। সেই জন্য শরীরে অ্যাসিডের পরিমাণ কমে যায়, সেই জন্য মেটাবলিক অ্যালকালোসিস। সেই জন্য বমি হলে রুগীকে আমরা নর্মাল স্যালাইন দিব। তাহলে ঘটনাটা কী হলে, তাহলে গ্যাস্ট্রোএন্টারাইটিস অর ফুড পয়জনিং হলে আগে বমি হবে, পরে লুজ মোশন হবে, সেই জন্য আমরা এই রুগীকে নর্মাল স্যালাইন দিব। আর ডায়রিয়া হলে লুজ মোশন হয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার কারণে বমি হবে, সেই জন্য আমরা এই রুগীকে কলেরা স্যালাইন দিব। তো যা হোক, এখন আসো, কারো যদি পাতলা পায়খানা এবং বমি দুইটাই একসঙ্গে হয় তাহলে আমরা তাকে কলেরা স্যালাইন দিব, তারপর নর্মাল স্যালাইন দিব। কিন্তু কলেরা স্যালাইন যদি আমি না পাই, নর্মাল স্যালাইন দিব কলেরা স্যালাইন না আসা পর্যন্ত। কলেরা স্যালাইন আসলে কলেরা স্যালাইন দেওয়া শুরু করে দিব। পাতলা পায়খানা রুগীকে কোনো অবস্থাতে 5% দিয়ে দেওয়া যাবে না। তুমি লিঙ্গার্স ল্যাকটেট দিতে পারো, তুমি হার্টম্যান সলিউশন দিতে পারো, তুমি কলেরা স্যালাইন দিতে পারো, তুমি নর্মাল স্যালাইন দিতে পারো, কিন্তু 5% দিয়ে দিলে ব্রেন ইডেমা হইয়া রুগী কিন্তু মারা যাবে। সেই জন্য 5% দিয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ পাতলা পায়খানা রুগীকে। তো যা হোক, এখন পাতলা পায়খানা যদি হয় আমরা কিন্তু স্যালাইনের পাশাপাশি জিঙ্ক দিই, তাইলে আমাদের পাতলা পায়খানা একটু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর পাতলা পায়খানার সময় প্রচুর পরিমাণে কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন লস হয়। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন যদি আমরা ওই সময় দিই তাহলে কিন্তু পাতলা পায়খানা আরও বেশি হবে, কারণ ওয়াটার সলিউবল ভিটামিন পেরিস্টালসিস বাড়াবে। সেই জন্য পাতলা পায়খানা ভালো হয়ে গেলে আমরা ওয়াটার সলিউবল ভিটামিন দিই। ওয়াটার সলিউবল ভিটামিনের ব্যাপারে কেন বলতেছি, কারণ একটা বাচ্চা প্রথম 2 বছরে মাইলিনেশন কমপ্লিট হয়, এবং মাইলিনেশনের সবচেয়ে বড় ভূমিকা রাখে ওয়াটার সলিউবল ভিটামিন। তো একটা ছোট বাচ্চা যার বয়স 2 বছরের কম, সে যদি ঘন ঘন পাতলা পায়খানা করে তাহলে তার নার্ভ ফাইবারে মাইলিনেশন ঠিকমতো হবে না। সেই জন্য বাচ্চা কিন্তু হাবলু গুবলু হবে, ইরিটেটিং হবে। ছোটোকালে যাদের বেশি পাতলা পায়খানা হয় তারা কিন্তু একটু ওইরকমই। পাতলা পায়খানা না হওয়ার জন্য আমাকে একটু সাবধান থাকতে হবে। সেটা কি, আমি যখন বাচ্চার ফিডার খাওয়াই, ফিডার খাওয়ানোর পরে আমরা কিন্তু সবাই গরম পানি দিয়ে ধুই। যদি গরম পানি দিয়ে আমি ধুই তাহলে ওই ফিডারের ভিতরে যে প্রোটিন আছে, মিল্ক আছে, সেগুলো কিন্তু কোয়াগুলেশন হয়ে ওইখানে থেকে যায়। পরবর্তীতে এগুলো পরিষ্কার করলে আর যাবে না, এবং সেখানে ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন হয়। সেটা যদি আবার ইউজ করা হয় তাহলে কিন্তু ওর পাতলা পায়খানা হবে। সেই জন্য আমরা ফিডার ইউজের পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমরা 30 মিনিট সিদ্ধ করব ওই ফিডারকে, তারপর সেই ফিডার দিয়ে আমরা আবার খাবার দিব, যাতে আমাদের বাচ্চাদের কোনো অবস্থাতে পাতলা পায়খানা না হয়। আরেকটা কথা মনে রাখতে হবে, পাতলা পায়খানা যদি হয় তাহলে আমি পাতলা পায়খানা বন্ধ হওয়ার জন্য লোপারিমেট দিব না। লোপারিমেট দিনে এনাসটা বন্ধ হয়ে যাবে, পাতলা পায়খানা হবে না। না হলে মাইক্রো অর্গানিজমের যে টক্সিনগুলো আছে, এই টক্সিনগুলো কিন্তু লাইনিং ভিতরের মধ্যে ইন্টেস্টাইনকে ইরোশন করবে। 2-3 মাসে কিন্তু পাতলা পায়খানা ঠিকমতো ভালো হবে না। সেই জন্য আমরা লোপারিমেট জাতীয় ওষুধ দিব না। পাতলা পায়খানা হলে আমরা ওয়াটার এবং ইলেকট্রোলাইট এটাকে ব্যালেন্স করার চেষ্টা করব, যথাসময়ে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যার ডায়াবেটিস মিলেটাস আছে, হাইপার টেনশন আছে, তার যদি পাতলা পায়খানা হয় আমি তাকে ওর স্যালাইন দিব কিনা? অবশ্যই ওর স্যালাইন দিতে হবে, কারণ ওর স্যালাইন দিলে ডায়াবেটিস মিলেটাস হয়তো আর কদ্দূর বাড়বে, হাইপার টেনশন কদ্দূর বাড়বে, কিন্তু আমি না দিলে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে আমার আরও বড় ধরনের বিপদ হতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, পাতলা পায়খানা হইলে এনএসআইডি দেওয়া যাবে না, কারণ পাতলা পায়খানার সময় এনএসআইডি দিলে কিডনি ড্যামেজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। পাশাপাশি যাদের হাইপারটেনশন আছে এবং এই হাইপারটেনশনের জন্য যারা এসিই ইনহিবিটর ব্যবহার করে, তারা যতদিন পাতলা পায়খানা থাকবে ততদিন এসিই ইনহিবিটর স্থগিত রাখবে, যাতে কিডনি নিরাপদ থাকে।